বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সহযোদ্ধাবৃন্দ এবং আমার শ্রদ্ধাভাজন সকল শিক্ষক শিক্ষিকাবৃন্দ, কর্মচারী ভাই বোনেরা, সবাইকে হৃদয় থেকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদেরকে জানিয়েছি যে জাতীয়করণ প্রত্যাশী জোট আজ কূটনৈতিক পাড়ায় গিয়েছে। তারা 3টা দফতরে গিয়েছে। একটা হলো অর্থ মন্ত্রণালয়, পরিকল্পনা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়। সর্বশেষ কী খবর তারা নিয়ে এসেছে, এই আপডেট তথ্য আপনাদেরকে জানানোর কথা ছিল, সেই জন্য আমি হাজির হয়েছি। সম্মানিত দর্শক শ্রোতা, প্রথমেই আমি বিষয়টা ক্লিয়ার করে নেই। আমি আজকে কিন্তু এই প্রতিনিধি দলের মধ্যে ছিলাম না, তবে বিভিন্ন জনের কাছ থেকে জানতে পেরেছি বা তার আগেও আমি কিছু তথ্য জানতাম, যেগুলো আমার পোস্টের মাধ্যমে আপনারা কিছুটা বুঝতে পেরেছিলেন। অনেকে ফোন করেও জিজ্ঞেস করেছেন, তাদেরকেও আমি কাছাকাছি কিছু তথ্য দিয়েছি, সরাসরি কোনো তথ্য দেই নাই। তো আজকে আমাদের জাতীয়করণ প্রত্যাশী জোট সর্বপ্রথম পরিকল্পনা মন্ত্রণালয়ে যায় এবং মাননীয় পরিকল্পনা উপদেষ্টার সাথে সাক্ষাতের জন্য ওনারা এখানে হাজির হলে মাননীয় পরিকল্পনা উপদেষ্টা দফতরে উপস্থিত ছিলেন না। তো ওনার দফতরে ওনার যে একান্ত সচিব, ওনার সাথে কথোপকথন হয় এবং আমাদের এই যে জাতীয়করণ প্রত্যাশী জোটের চাওয়া কি, শিক্ষকদের চাওয়া সম্বলিত একটা আবেদননামা ওনার কাছে রিসিভ করে নিয়ে আসা হয় এবং ওনার কাছে দেয়া হয় যে বাড়ি ভাড়াটা অবশ্যই সরকারিদের নেয় এবং চিকিৎসা ভাতা, বিনোদন ভাতা সব কিছুই সরকারিদের ন্যায় যেন হয়, আর আমাদের উৎসব ভাতাটা যেন বিশেষ করে শতভাগ দেওয়া হয়। তো উনি এই বিষয়গুলো রাখলেন এবং বললেন যে স্যার যদি আসে আমি স্যারকে অবশ্যই আপনাদের বিষয়টা জানান দিব। তো মাননীয় পরিকল্পনা উপদেষ্টার দফতর শেষ করে এসেছে মাননীয় শিক্ষা উপদেষ্টার কাছে। মাননীয় শিক্ষা উপদেষ্টার সাথে সাক্ষাৎ করে সব কিছু খুলে বলার পর মাননীয় শিক্ষা উপদেষ্টা নেহাত উনি এই বিষয়গুলো কিছুই জানেন না বলে অবহিত করেন। বলেন যে মাননীয় পরিকল্পনা উপদেষ্টা যে আপনাদেরকে যে কথাগুলো দিয়েছেন তার পেপার কাটিং আমাকে দেন, আমি দেখব, আর স্যার যা বলেন আমি সেই অনুপাতেই কাজ করব। আর উনি আরেকটা কথা বাড়িয়ে বলেছেন যে আমি যেহেতু শিক্ষকদের কল্যাণে যা যা করা দরকার আমি তা করব, এই মর্মে মাননীয় শিক্ষা উপদেষ্টা এই কথাটা বলেছেন। তো এর দ্বারাও কিন্তু আমাদের যে যে তথ্যটা আমরা জানতে চাচ্ছি বা চাওয়ার জন্য গিয়েছি তার কিন্তু সুস্পষ্ট একটা ঘোষণা পাওয়া যায় নাই। সেই জন্য বিভিন্ন দফতরে, এই সচিবালয়েরই উপসচিব, তারপর যেখান থেকে প্রজ্ঞাপন জারি হয়, তারপর যেই সকল জায়গায় গেলে তথ্যগুলো পাওয়া যাবে, বিভিন্ন জায়গায় গিয়েছে, যেমনটা আমরাও গিয়ে থাকি প্রতিনিয়ত। তারা কোনোভাবেই মুখ খুলছে না এবং তারা এতটুকু আশ্বস্ত করছে যে আপনাদের উৎসব ভাতাটা খুব দ্রুত হতে পারে, যে এই সপ্তাহের মধ্যে, এই যে চলমান সপ্তাহের মধ্যেই হয়তো বা আপনারা প্রজ্ঞাপন পেয়ে যাবেন আপনাদের উৎসব ভাতা বৃদ্ধির ক্ষেত্রে। এই কথাটা আমার সাথে যারা নাকি ফোনে কথা বলেছে তাদেরকেও বলেছি যে বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা এবং বিনোদন ভাতার বিষয়টা কিন্তু এই মুহূর্তের বিষয় নয়, কারণ এটা হবে আগামী বাজেটে শিক্ষা মন্ত্রণালয়ে যে বরাদ্দ দিবে সেই বরাদ্দ থেকে কতটুকু এমপিভুক্ত শিক্ষকদের যাবে সেই অনুপাতে একটা বরাদ্দ তৈরি হবে এবং প্রজ্ঞাপন হবে। এই বিষয়টা এখনকার বিষয় না। আবারও আপনাদেরকে ক্লিয়ার করি, আমাদের বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা এবং বিনোদন ভাতার যে বিষয়টা, এটা কিন্তু আগামী বাজেটের পরে এই বিষয়ে সিদ্ধান্ত আসবে। আর আজকে যারা গিয়েছে তারা যে খবরটা নিয়ে এসেছে, তারা বলেছে যে এই সকল বিষয়ে আমাদের কাছে এখন পর্যন্ত কোনো প্রকার নির্দেশনা আসে নাই। তার মানে চলমান বাজেট থেকে কিন্তু আমাদের উৎসব ভাতা দেওয়ার কথা। আপনারা জানেন যে জাতীয়করণ প্রত্যাশী জোট দীর্ঘ 22 দিন যাবৎ আন্দোলন করেছে। আন্দোলনের প্রেক্ষিতে মাননীয় বিদায়ী শিক্ষা উপদেষ্টা স্পষ্ট করে গিয়েছেন যে আমি ঈদুল আজহা থেকে উৎসব ভাতাটা বর্ধিতকরণ করতে চাচ্ছি। অনেকে বিভিন্নভাবে বিশুদ্ধার করেন। নতুন শিক্ষক যারা আছে, আমি কারোর নাম মেনশন করব না, সে কিন্তু প্রতিনিয়তই বিশুদ্ধার করে কথাগুলো বলেছে। আমরা এই ছোটো যারা ধরেন বয়সে তরুণ, তাদের কথায় আমরা কর্ণপাত না করাটাই ভালো। আমরা এই ধরনের কোনো প্রতি উত্তর দেই নেই। আমি পার্সোনালি সমন্বয়কদের সাথে সাক্ষাৎ করেছি, আপনারা দেখেছেন। তারা স্পষ্ট আমাদেরকে বলেছে যে কথাগুলো আপনাদের কাছে প্রচার করি নাই, কারণ আপনাদের মন ভেঙে যাবে, এই জন্য এই তথ্যগুলো আমি প্রচার করি নাই। সমন্বয়করা বলেছিল যে স্যার আপনারা কিছু মনে করবেন না, চলমান বাজেট থেকে কোনো প্রকার কোনো বরাদ্দ আপনাদেরকে দেওয়ার মতন এবিলিটি সরকারের নাই।
এই চলমান বাজেট বাদ দিয়ে আগামী বাজেটে আপনাদের জন্য বর্ধিত করার জন্য আমরা হয়তো আপনাদের জন্য সুপারিশ করব, এই কথা বলেছে। আমি পাল্টা উত্তর দিয়েছি, জানেন আপনারা যে আমি পাল্টা উত্তর দিতে খুব এক্সপার্ট। আমি বলেছি যে তাহলে শিক্ষানবিশ ডাক্তারদের বেতন কেন 25,000 থেকে 40,000 হলো, এটা কিভাবে সম্ভব? রেলওয়ে কর্মকর্তাদের কিভাবে, কর্মচারীদের কিভাবে হলো, প্রাথমিক শিক্ষকদের কিভাবে হলো, ইত্যাদি ইত্যাদি যখন বললাম, ব্যাংকারদের লাঞ্চ ভাতা কিভাবে বর্ধিত হলো, এই বিষয়গুলো যখন বললাম, তখন আমাকে এক সমন্বয়ক বলল যে স্যার, একমাত্র শুধু ইন্টার্নি ডাক্তারদের বেতন ভাতাটা ছাড়া বাদবাকি যতগুলো ভাতার কথা বললেন, একটা ভাতাও এই চলমান বাজেট থেকে বর্ধিতকরণ করা হয় নাই। আগামী বাজেট থেকে তাদেরকে বর্ধিতকরণ করবে। এটা যা শুধু তাদেরকে খুশি করা হয়েছে, এটা বর্ধিত হবে আগামী বাজেট থেকে। তারপর আরও প্রশ্ন করেছিলাম যে আপনি যদি প্রাথমিক শিক্ষকদের হয়ে যদি প্রাথমিক শিক্ষা উপদেষ্টার কাছে যেতে পারেন, আমরা যারা প্রাথমিক পরবর্তী এমপিভুক্ত শিক্ষায় যারা আছে, আমরা তো নানাবিধ বৈষম্যের মধ্যে নিমজ্জিত আছি, আপনি আমাদের পাশে কেন দাঁড়াবেন না? তখন বলল যে স্যার, আসলে আপনাদের কাছে একটা ভুল মেসেজ গিয়েছে। আমি কোনো প্রাথমিক শিক্ষকদের বেতন বৃদ্ধির জন্য যাই নাই, আমি গিয়েছি প্রাথমিক শিক্ষকদের মর্যাদা বৃদ্ধির জন্য। তারা সারা জীবনই সহকারী শিক্ষক থাকে, এরা কখনোই পদোন্নতি পায় না। তখন বললাম যে আমাদেরও তো সেম একই অবস্থা। তখন বললো যে ঠিক আছে স্যার, আপনারা আন্দোলন যেহেতু করতেই চান, আপনারা আন্দোলন করেন, আমরা তো আর সেই ফ্যাসিস্ট হাসিনা সরকারের মতো পুলিশ দিয়ে আপনাদেরকে নির্যাতন করা হবে না, আপনারা আন্দোলন করতে পারেন। তবে আপনাদেরকে অনুরোধ করে বলি স্যার, আপনারা বড় ধরনের কোনো জমায়েত করবেন না, আর করলেও কোনো সুফল আসবে না, কারণ সরকারের এই মুহূর্তে কোনো বরাদ্দ নেই। তারপর মাননীয় যে উপদেষ্টা মণ্ডলী যাদের সাথে আমরা দেখা করেছি, সবাই একই কথা বলেছিল যে চলমান বাজেট থেকে কোনো কিছু পাওয়ার কোনো সম্ভাবনা নাই। তো এই যে ধরেন আমরা 22 দিন আন্দোলন করেছি, সংখ্যায় কম ছিলাম আমরা। পুলিশ দ্বারা যখন নির্যাতিত হয়েছে, সারা বাংলাদেশ না সারা বিশ্বব্যাপী এটা ছড়িয়ে পড়েছে, তখন মাননীয় বিদায়ী উপদেষ্টা উনি এই যে সংশোধিত বাজেট থেকে টান দিয়ে হলেও উনি আমাদেরকে উৎসব ভাতাটা বর্ধিতকরণ করবেন বলে গিয়েছিলেন। আমি কারো নাম উল্লেখ করব না। ঈদের পর আমি ঈদ শুভেচ্ছা জানিয়ে একজন উপদেষ্টার কাছে, আমি নাম বলবো না কিন্তু বলছি, আমি শুভেচ্ছা জানিয়েছিলাম এবং বলেছিলাম যে স্যার, আমাদের উৎসব ভাতাটা যদি আপনি শতভাগ করে দিতেন স্যার, কারণ আপনারা পরবর্তী ঈদুল ফিতর পর্যন্ত আপনারা থাকবেন কিনা তা তো নিশ্চিত না। আমরা চাই আপনাদের হাত ধরে অন্তত পক্ষে একটা বৈষম্যের চিরতরে অবসান। তখন উনি বলল যে আপনাদের উৎসব ভাতাটা বাড়বে। তখন আমি বললাম স্যার, আমরা কি শতভাগ পেতে যাচ্ছি? উনি আর কোনো রিপ্লাই দেন নাই। যেই কথার ছলে আপনাদেরকে আমি বলেছিলাম যে এমপিভুক্ত শিক্ষকদের অপ্রাপ্তির খরা থেকে শান্তির বৃষ্টি বসবে, এই কথাটা কিন্তু আমি একজন উপদেষ্টার সাথে আলোচনা করে আপনাদেরকে বলেছিলাম। যাই হোক, আজকে আমাদের প্রতিনিধি দল যখন মন্ত্রণালয়ে গিয়ে বিভিন্ন দফতর থেকে তারা জানতে পেরেছে, শুধু এই কথাটাই জানা গিয়েছে যে উৎসব ভাতাটা এই চলমান সপ্তাহের মধ্যেই প্রজ্ঞাপন হবে। পার্সেন্টেজের ব্যাপারে তারা কোনো প্রকার কোনো মুখ খুলছে না। তার মানে আমরা সন্দেহ পোষণ করছি যে আমাদের মনে হয় শতভাগ উৎসব ভাতাটা হচ্ছে না। তবে আমাদের উৎসব ভাতা বর্ধিত হচ্ছে, এটা নিশ্চিত, এটা আমরা আগেও জানতাম। কিন্তু আমাদের উপস্থিতি যদি যৌক্তিক হতো, আমরা যদি সেই শক্তিমত্তা প্রদর্শন করতে পারতাম, আমরা যদি সকলেরই শতভাগ উৎসব ভাতা দরকার এটা যদি আমরা বোঝাতে পারতাম, তাহলে কিন্তু নিশ্চয়ই জোর দিয়ে আজকেও আমিও বলতে পারতাম যে আমরা শতভাগ উৎসব ভাতা পেতে যাচ্ছি। যেহেতু তারা পার্সেন্টেজ হাইড করে, তার মানে বুঝতে হবে যে এটা শতভাগ হচ্ছে না। যাই হোক, তারপরেও আমাদের যেহেতু আগামী বাজেট আরেকটা আসছে, এটা তো থুক বরাদ্দ থেকে টান দিয়ে আপাতত আমাদের আপৎকালীন একটা বিষয় সমাধান করছে, আমাদের দাবির প্রেক্ষিতে এটা করছে। পরবর্তী বাজেটটা কিন্তু আসতেছে, এই জুন মাসে ঈদুল আজহা হবে, এই জুন মাসের শেষের দিকেই কিন্তু আবার আগামী বাজেট হবে। সেই বাজেটে যেন বাড়ি ভাড়াটা অবশ্যই পার্সেন্টেজে দেওয়া হয় এবং চিকিৎসা ভাতাটার মধ্যে যেন কোনো প্রকার হেরফের না হয়, এবং এই যে যদি যত পার্সেন্টই আমাদেরকে উৎসব ভাতা দিক না কেন, এটা যেন পরিপূর্ণ করা হয় পরবর্তী বাজেটে। কারণ এই সরকার ইতিমধ্যে ঘোষণা দিয়েছে, অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা উনি কিন্তু সুস্পষ্ট করে বলেছেন যে ডিসেম্বরের নির্বাচনকে মাথায় রেখে আপনারা সংস্কারের কাজ শেষ করেন। তার মানে ওনারা যদি ডিসেম্বরের নির্বাচন দিয়ে দেয়, তাহলে অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু আর ইচ্ছে থাকলেও বেসরকারি এমপিভুক্ত শিক্ষকদের জন্য কোনো কিছু করে যেতে পারবেন না। তাই তাদের হাত ধরেই আমরা
একটা বৈষম্যের অন্ততপক্ষে চিরতরে আমরা মুক্তি চাই। সেই লক্ষ্যে আমাদের কূটনৈতিক তৎপরতা চলবে। শুধু আজকেই যে গিয়েছে এমনটা নয়, প্রতিনিয়ত নিয়ে আমরা যাব ইনশাল্লাহ। এই একটা টিম গিয়েছে, আরও কয়েকটা টিম যাবে। আপনাদেরকে এতটুকু আশ্বস্ত করতে পারি, প্রত্যেকটা বৈষম্য নিয়ে আমরা কথা বলবো এবং শিক্ষকদের বৈষম্যের অবসান না হওয়া পর্যন্ত আমরা সার্বিক চেষ্টা করব, এতটুকু আমরা আপনাদেরকে আশ্বস্ত করতে পারি। সম্মানিত দর্শক শ্রোতা, যে পরামর্শগুলো আপনাদের কাছ থেকে এসেছে যে স্যার আপনারা সারা বাংলাদেশে কেন কমিটি গঠন করছেন না, আমরা প্রাপ্তি সংযোগ হচ্ছে না বলে আমরা কমিটি গঠন করি নাই। যেহেতু ইতিমধ্যে আপনারা জানতে পেরেছেন যে ঈদুল আজহার প্রজ্ঞাপনটা হয়তোবা এই সপ্তাহের মধ্যেই হতে পারে, এমনটাই আমরা সচিবালয় থেকে জানতে পেরেছি। সব কিছু ফাইনাল হয়ে গিয়েছে, হয়তোবা এই সপ্তাহের মধ্যে বা কিছু দিনের মধ্যে হবে। তো প্রাপ্তি সংযোগ হওয়ার পর যে কোনো জায়গায় কমিটি গঠন করতে গেলে তখন কিন্তু শিক্ষকরা উৎসাহ নিয়ে কমিটিতে যোগদান করতে আসবে, এটাই আমাদের প্রত্যাশা। আর আজকে যদি আমাদের কমিটি থাকতো এবং তাদেরকে যদি আমরা দায়িত্ব দিতে পারতাম যে আপনি এই এলাকা থেকে এতজন আসবেন, ওই এলাকা থেকে এতজন আসবেন, তাহলে কিন্তু আজকে আমাদের উপস্থিতি এত নগণ্য হতো না। 5.5 লক্ষ থেকে 6 লক্ষ শিক্ষক কর্মচারীদের দাবি দেওয়া, আমরা মাত্র 300, 400, 500, 800 শিক্ষক মিলে আমরা দাবি উত্থাপন করেছি। আর আপনারা বাসায় বসে বসে দেখেছেন, অনেকে ফোন দিয়ে প্রতিনিয়ত বিরক্ত করে যে স্যার পার্সেন্টেজটা কত হবে স্যার। তো এই যে পার্সেন্টেজের খবর কখনই আমাদেরকে নিতে হতো না আজকে যদি আমরা উপস্থিত হতে পারতাম। যাই হোক স্যার, ভুল থেকে আমাদেরকে শিক্ষা অর্জন করতে হবে। আগামী যে কোনো যৌক্তিক দাবিতে আপনাদেরকে ডাকলে যেন পাশে পাই। মুদ্রা কথা হলো, আপনাদেরকে আবারও বলি শেষ যে কথাটা, যে আমাদের উৎসব ভাতাটা হয়তো বা শতভাগ হচ্ছে না, আর বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, শান্তি বিনোদন ভাতা এগুলো এই বাজেটে হবার কথাও না। আগামী বাজেট হবে, বাজেটে শিক্ষা খাতে বরাদ্দ দিবে, সেই বরাদ্দের আলোকে আমাদের সেইগুলো হবে। তার আগে আমাদেরকে কূটনৈতিক দৌড়ঝাঁপ চালিয়ে যেতে হবে যে আমাদের বাড়ি ভাড়া যেন থুক বরাদ্দ না দেয়। ইতিমধ্যে আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ধরনের বিভ্রান্তিমূলক কথা আপনারা শুনেছেন, এগুলোর কোনো গ্রহণযোগ্যতা নাই। আজকে সচিবালয়ে গিয়েও আমরা জানতে পেরেছি, মাননীয় উপদেষ্টাও বলেছেন যে আমার কাছে এই ধরনের কোনো নির্দেশনা আসে নাই। তারপর শুধু মাননীয় উপদেষ্টা না, বিভিন্ন দপ্তরের সচিবদের দপ্তরে বা যারা নাকি এই বিষয়গুলো নিয়ে কাজ করেন তাদের কাছেও কথা জিজ্ঞেস করা হয়েছে, অর্থ মন্ত্রণালয়ে জিজ্ঞেস করা হয়েছে, তারা শুধু উৎসব ভাতার কথাটা বলেছে, আর কোনো ভাতার কথা বলে নাই। সম্মানিত দর্শক শ্রোতা, যে কোনো প্রাপ্তির পিছনে এমপিভুক্ত শিক্ষকদের সংগ্রাম ছিল, সংগ্রামের বিনিময়ে আমরা আজকে শতভাগ বেতন পাচ্ছি। এই যে বছর বছর আমাদের বেতন বৃদ্ধি পাচ্ছে, এটাও কিন্তু আমাদের সংগ্রাম ছিল। এই যে বৈশাখী ভাতা, কালকে আমাদের পহেলা বৈশাখ, আমরা বৈশাখী ভাতাটা পেলাম না, হয়তো বা পাবো পরে, এটাও কিন্তু আমাদেরই অর্জন স্যার, আমরা কষ্ট করে অর্জন করেছিলাম। যাই হোক, এখন উৎসব ভাতাটা যতটুকুই বৃদ্ধি পাক, আগামী বাজেটে যেন ওনারা শতভাগ বৃদ্ধি করে যান, যেন পরবর্তী সরকার এসে যেন তা আর অস্বীকার করতে না পারেন, এবং বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, শান্তি বিনোদন ভাতার মধ্যে যেন কোনো প্রকার বৈষম্য না থাকে, সেই জন্য কূটনৈতিক দৌড়ঝাঁপ আমরা চালাবো, আপনারাও আপনাদের অ্যাঙ্গেলে চালাবেন, সেই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতন শেষ করছি। আসসালামু আলাইকুম।